লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি এবং অভিকর্ষজ ত্বরণ স্মল জির মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই ভিডিওটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। প্রথমে আসবো নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনের মহাকর্ষ সূত্র কি? এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে তাদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে তাদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে যদি আমরা গাণিতিকভাবে বোঝানোর চেষ্টা করি, এখানে ধরে নেওয়া হয়েছে m1 এবং m2 ভর বিশিষ্ট দুটি বস্তু যারা পরস্পরের থেকে r দূরত্বে অবস্থান করছে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে এই m1 m2 ভর সম্পন্ন বস্তু দুটি একে অপরকে তাদের সংযোজী সরলরেখা বরাবর আকর্ষণ করবে, আর এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তাহলে আকর্ষণ বলটাকে যদি এফ ধরি, তাহলে এফ প্রপোর্শনাল টু m1 ইন্টু m2, আবার এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বলতে পারি এফ প্রপোর্শনাল টু 1/r²। তার দুটোকে যোগ করলে আমরা পাবো এফ প্রপোর্শনাল টু m1 m2/r², বা এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2/r²। সমানুপাতিক চিহ্নকে সমান করেছি, তাই একটি ধ্রুবক দিয়ে গুণ করেছি জি ইন্টু m1 m2/r²। এই জিটিকে বলা হবে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখন যদি m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু 1 হয়, m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ m1 একটি একক ভরের বস্তু, m2 একটি একক ভরের বস্তু, r ইজ ইকুয়াল টু 1, তারা পরস্পরের থেকে একক দূরত্বে অবস্থান করছে। তাহলে m1 m2 r এগুলো প্রত্যেকটিতে যদি 1 বসিয়ে দেওয়া হয়, তাহলে আমরা যেটা পেয়ে যাব জি ইজ ইকুয়াল টু এফ। এখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা পেতে পারি। দুটি একক ভরের বস্তু পরস্পর থেকে একক দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বলই হলো মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে দুটি একক ভরের বস্তু অর্থাৎ m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু 1 পরস্পর থেকে একক দূরত্বে অবস্থান করলে, অর্থাৎ r ইজ ইকুয়াল টু 1 হলে g ইজ ইকুয়াল টু f হয়, তাদের মধ্যবর্তী আকর্ষণ বলই হবে মহাকর্ষীয় ধ্রুবক। অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এখন আলোচনা করা হবে অভিকর্ষজ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে নিম্নাভিমুখী যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। আমরা জানি কোনো বস্তুকে যদি অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে নিচের দিকে অবাধে পড়তে দেওয়া যায়, তাহলে সেই বস্তুটির মধ্যে একটি ত্বরণ সৃষ্টি হয়। এই ত্বরণটিকেই অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে নিম্নাভিমুখী যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে স্মল জি দ্বারা সূচিত করা হয়। মহাকর্ষীয় ধ্রুবক জি এবং অভিকর্ষজ ত্বরণ স্মল জি এর মধ্যে সম্পর্ক, এটা আমরা নির্ণয় করব। এখানে পৃথিবীকে দেখানো হয়েছে। ধরা যাক এই পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, এই পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, এবং পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটি এম ভরের বস্তু অবস্থান করছে। তাহলে কি হলো, পৃথিবী ধরেছি তার ভর হচ্ছে ক্যাপিটাল এম, তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এবং তার কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে একটি এম ভরের বস্তু অবস্থান করছে। তাহলে এক্ষেত্রে যে আকর্ষণ বল হবে এফ ইজ ইকুয়াল টু mg। এই বস্তুটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করবে সেটির মান হবে এফ ইজ ইকুয়াল টু mg, যেখানে m হচ্ছে বস্তুটির ভর, g হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা বলতে পারি mg ইজ ইকুয়াল টু g ইন্টু mm/r²। আগে পেয়েছি আমরা f এর মান,
এফ এর মান mg, আর ওখানে পেয়েছিলাম এফ এর মান g ইন্টু mm/r²। দুটোকে একত্রিত করা হয়েছে, mg ইজ ইকুয়াল টু g ইন্টু mm/r², বা এমটা কেটে যাবে, এখানে থেকে যাবে g ইজ ইকুয়াল টু gm/r²। এটি হলো ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক এবং স্মল জি অভিকর্ষীয় ত্বরণের মধ্যে সম্পর্ক, জি ইজ ইকুয়াল টু gm/r²। এটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষীয় ত্বরণের মধ্যে সম্পর্ক। এক্ষেত্রে জি এবং এম উভয়ই ধ্রুবক। যেহেতু জি একটি ধ্রুবক, এম পৃথিবীর ভর ক্যাপিটাল এম, এমও একটি ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি জি প্রপোর্শনাল টু 1/r²। এই সম্পর্ক থেকে আসছে জি এবং এম যদি ধ্রুবক হয় তাহলে আসবে জি প্রপোর্শনাল টু 1/r²। অর্থাৎ কোনো স্থানে জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে কোনো স্থানের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কোনো স্থানের পৃথিবীর কোনো স্থানের অভিকর্ষীয় ত্বরণের মান কত হবে? কোনো স্থানে জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে কোনো স্থানের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, জি প্রপোর্শনাল টু 1/r²। আমরা আগে পেলাম জি ইজ ইকুয়াল টু gm/r², যেখানে স্মল জি এর মান বস্তুর ভর এম এর উপর নির্ভরশীল নয়। তাহলে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে স্মল জি অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভর এম এর উপর নির্ভরশীল নয়। হালকা বা ভারী বস্তু উপর থেকে ছেড়ে দিলে তারা অভিকর্ষজ বলের প্রভাবে যখন অবাধে নিচের দিকে নামতে থাকবে তখন তারা একই ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে থাকবে। আবার পৃথিবীর গড় ঘনত্ব যদি রো ধরা হয়, পৃথিবীর গড় ঘনত্ব রো হলে পৃথিবীর ভর কত হবে? এম ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন হচ্ছে 4/3πr³। আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, তাহলে 4/3πr³। এটা হলো পৃথিবীকে যদি গোলক হিসাবে কল্পনা করি তাহলে এটা হবে পৃথিবীর আয়তন 4/3πr³ ইন্টু রো, এটা হলো ঘনত্ব। আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা পৃথিবীর ভর পেয়ে গেলাম। এখানে পেয়েছি জি ইজ ইকুয়াল টু gm/r²। কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠে অবস্থান করলে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে। তাহলে একটা বস্তু যদি পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে এক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব একই হবে, অর্থাৎ স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে। এই সমীকরণটি হবে স্মল জি ইজ ইকুয়াল টু gm/r²। স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসানো হয়েছে, তাহলে জি ইজ ইকুয়াল টু gm/R²। তাহলে এখানে জি ইজ ইকুয়াল টু gm/R² পেলাম। তাহলে এখানে হলো জি ইন্টু এম, পৃথিবীর ভর এখানে বসিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীর ভর 4/3πr³ রো এখানে বসিয়ে দেওয়া হয়েছে, জি ইন্টু 4/3πr³ রো বাই ক্যাপিটাল R²। তাহলে R² R³ কেটে গিয়ে উপরে থাকলো আর, অর্থাৎ সমীকরণটি দাঁড়ালো জি ইজ ইকুয়াল টু 4/3πg রো। তাহলে ফাইনালি আমরা পেলাম জি স্মল জি ইজ ইকুয়াল টু 4/3π ক্যাপিটাল জি আর রো। তাহলে ফাইনালি পেলাম জি ইজ ইকুয়াল টু 4/3πg আর রো। এটিও একটি অভিকর্ষীয় ত্বরণের সঙ্গে মহাকর্ষীয় ধ্রুবকের সম্পর্ক যদি বস্তুটিকে পৃথিবী পৃষ্ঠে রাখা হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।